Welcome to the first video of atomic physics. দেখ কি কি পড়বি এখানে, যেগুলো ক্লাস 11 কেমিস্ট্রিতে পড়েছিস সেগুলোই পড়বি, আবার রিপিটেশন হবে। বোস মডেল পড়বি, রাদারফোর্ড মডেল পড়বি। রাদারফোর্ড দিয়ে শুরু হবে, এখানে থমসন মডেল এগুলো পড়তে হয় না, রাদারফোর্ড মডেল দিয়ে শুরু হবে, দেন বোস মডেল পড়বি, বোস মডেলের লিমিটেশন পড়বি। আর আর কি পড়বি, এক্স রে সিলেবাসে নেই, তাও এক্স রে পড়বি। আর এনার্জি, মোমেন্টাম, এনার্জি ট্রানজিশন, আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন পোটেনশিয়াল, কিছু কিছু যেগুলো তোরা কেমিস্ট্রিতে পড়েছিস সেইগুলোরই ম্যাথামেটিক্যাল ভার্সনগুলো পড়বি, ঠিক আছে। আর কলিশন নর্মাল, যেমন কলিশন তোরা পড়েছিস সেরকমই কলিশন পড়বি। এক্স রে স্পেকট্রাম একটু এগুলো ডিটেলসে পড়াবো। এক্স রে স্পেকট্রাম অবস্থা এই লেকচারে হবে না, এটা সেকেন্ড লেকচার করতে হবে। যদি মঙ্গলবার দিন পড়াই মঙ্গলবার দিন পড়াবো। আর হচ্ছে মোজলেস ল, এই টোটাল জিনিসটা অ্যাটমিক ফিজিক্সে পড়বি। আর এর সাথে রিলেটেড টপিক হচ্ছে নিউক্লিয়াস ফিজিক্সে তোরা পড়বি বাইন্ডিং এনার্জি, যেটা মেনলি তোদের আছে। এখন ওই টপিকটা আছে সিবিএসসিতে, তো ওই টপিকটা আছে, বাকি সব টপিক হাঁটিয়ে দিয়েছে। তোদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পড়তে হবে, তারপরে পড়তে হবে রেডিও অ্যাক্টিভিটি সিবিএসসিতে নেই, বাট তোদের আছে, এমনকি মেনসও নেই, রেডিও অ্যাক্টিভিটি হাঁটিয়ে দিয়েছে। আর রেট অফ ডিকে পড়বি, রেট অফ ডিকে পড়বি, বাস এগুলোই পড়বি। এগুলো হলে নিউক্লিয়াস শেষ, ঠিক আছে। মোটামুটি 3 দিন মতো লাগে টোটাল শেষ করতে, ঠিক আছে। নিউক্লিয়ার স্টেবিলিটি, হাফ লাইফ, এগুলো হাফ লাইফ তো রেডিও অ্যাক্টিভের মধ্যে আসছে। আর কিছু কিছু নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়ার ফিউশন, এখান থেকে বোর্ডসে কোশ্চেন আসে, লিখতে দেয় কোশ্চেন, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন এক্সাম্পল, যেগুলো ক্লাস 10 অলরেডি পড়েছিস, ওইগুলো নতুন করে কিছু বলার নেই, যে 11 12 নতুন করে আলাদা করে কিছু বলতে হবে। মেন্স অ্যাডভান্সে ভালো রকম ওয়েটে যাচ্ছে, মোটামুটি ধরে নে 2 থেকে 3টে কোশ্চেন মিনিমাম পাবি, ছোটো ছোটো চ্যাপ্টার, মানে 2 ঘন্টার যদি টানা করছিস তো 2 ঘন্টাতে শেষ হয়ে যাবে, ঠিক আছে। লেখ ফার্স্ট পড়াবে, লিখবি অ্যাটমিক স্ট্রাকচার, প্রথম লেখ থমসন ডাল্টনস অ্যাটমিক মডেল, ঠিক আছে। জাস্ট লিখে ডাল্টন অ্যাটমিক থিওরি, আমি একটু করে বলছি শুনে নিবি। তো ডাল্টনের ফার্স্ট থিওরি হচ্ছে এভরি মেটেরিয়াল ইজ মেড আপ অফ the smallest particle which is called atom. All atoms have same element and identical physically as well as chemically. The atom is stable and electrically neutral. এটা ডাল্টন থিওরি। এবারে এটা থেকে আরো থমসন আর একটু মডিফাই করলো, যে অ্যাটমের মধ্যে কি হয়, যে ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে, পাম্প পুডিং মডেল তোরা জানিস, ঠিক আছে। অ্যাটম ইজ এ পজিটিভলি চার্জ স্ফিয়ার অফ রেডিয়াস অফ দ্য অর্ডার 10 to the minus 10 মিটার। There is no nucleus at the center of the atom. এরকম কোথাও নিউক্লিয়াসের কোনো মেনশন করেনি থমসন। আর ইলেকট্রনগুলো টোটাল নেগেটিভ চার্জ ইকুয়াল টু দ্য সাম অফ চার্জ অফ ইলেকট্রন, মানে 5 যদি চার্জ থাকে তার মানে 5টা ইলেকট্রন আছে, আমি সাপোজ বলছি। তো নেক্সট যেটা মানে মেন কন্ট্রিবিউশন হচ্ছে রাদারফোর্ডের, ফিজিক্সের জন্য যদি বলি, রাদারফোর্ড অ্যাটমিক মডেল। দেখো রাদারফোর্ড অ্যাটমিক মডেল, থমসন মডেল থেকে রাদারফোর্ড মডেলের কি ডিফারেন্স না, থমসন মডেল বললো যে এরকম যেগুলো ইলেকট্রন সেগুলো এইরকম ভাবে আছে, আর পজিটিভলি চার্জ পার্টিকেলগুলো পুরোটা ছড়িয়ে আছে। তো এখান দিয়ে যদি আমি কোনো আলফা পার্টিকেল পাস করতাম, আলফা পার্টিকেলগুলো স্ক্যাটার হতো না, সিম্পল এই দিক দিয়ে বেরিয়ে যেত, মানে থমসন মডেল অনুযায়ী যদি আমি ভাবি, ঠিক আছে। বাট রাদারফোর্ড অ্যাটম অনুযায়ী যদি ভাবি, তাহলে সেন্টারে যে নিউক্লিয়াস আছে, এরকম, ঠিক আছে। তো সেন্টারে যেহেতু নিউক্লিয়াস আছে, আমি যদি আলফা পার্টিকেলকে পাঠাই, আলফা পার্টিকেল যেহেতু জানিস আলফা পার্টিকেল মানে হিলিয়াম 2+ আয়ন, মানে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থাকার জন্য সেটা রিবাউন্ড করবে বা ডিফ্লেক্ট হবে, কোনো একটা, অনেকগুলো ডিফ্লেক্ট হবে না, বাট কিছুগুলো তো ডিফ্লেক্ট হবে, কিছু সার্টেন অ্যামাউন্টে ডিফ্লেক্ট হবে, ঠিক আছে। দেখ এর কিছু এক্সপেরিমেন্টাল সেট আপটা আছে, আমি ড্র করে দিচ্ছি মোটামুটি একটা, ঠিক আছে। ধরে নে এগুলো গান বলা যেতে পারে, এরকম একটা ছোট স্লিট আছে, এইখানে গান বা সোর্স লিখতে পারিস, এই সোর্স থেকে কন্টিনিউ আলফা পার্টিকেল এমিট হচ্ছে। এবার বিম অফ আলফা পার্টিকেল যদি যাই, এখানে একটা 1 মিটারের থিক গোল্ড ফয়েল আছে, এইখান থেকে লাইট রে গেল, গিয়ে কিছু ব্যাক করলো, কিছু এদিকে এলো,
এদিকে 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 এদিকে, ঠিক আছে। এই জায়গাতে একটা ডিটেক্টর আছে এই বরাবর, এই ডিটেক্টরটা ইন জেনারেলি জিঙ্ক সালফাইড হয় ZnS। এই জিঙ্ক সালফাইড ডিটেক্টরটা কন্টিনিউ ঘুরতে থাকে, ঠিক আছে। কিছু ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কোন দিকে বেরিয়ে যায়, স্ট্রেট বেরিয়ে যায়, ঠিক আছে। আর বাকি কয়েকটা ডিফ্লেকশন হয়। কিভাবে কতগুলো ডিফ্লেকশন হয় সেগুলো বলছি। দেখ, যেমন থিটা বাড়ে তত নাম্বার অফ পার্টিকেলের ডিফ্লেকশন কমে যায়। তো এর মেন ইকুয়েশন হচ্ছে প্রপোর্শনাল টু 1/sin টু দি পাওয়ার থিটা কোনটা? 4 থিটা বাই 2 বলছি, sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2। থিটা হচ্ছে লাইনের সাথে যতটা ডিফ্লেকশন হচ্ছে সেটা, যেদিকে যাওয়া, যেদিকে যেত আর যেদিকে যাচ্ছে তার মাঝে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। সৃজন অনলাইনে আছিস কি? শুনতে পাচ্ছিস তোরা? দাঁড়া, তোদের জন্য একটা উপায় আছে, দেখছি সেই উপায়টা বের করছি। সৃজন এবারে ঠিকঠাক শুনতে পাচ্ছিস? দেখ তো। হ্যাঁ স্যার। ঠিক আছে। অর্ঘদীপ আছিস? কে কে আছে? 4 জন আছে। 1 2 3 4, ঠিক আছে। এটা লিখে নিবি, n থিটা প্রপোর্শনাল টু sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2, মানে থিটা যত বাড়ছে নাম্বার অফ পার্টিকেলস তত কমবে, ঠিক আছে। তারপর যেটা আসছে সেটা হলো যে না, একটা কোশ্চেন লিখে নে। দ্য নাম্বার অফ পার্টিকেলস scattered at 60 degree, the number of particles scattered at 60 degree is 100 per minute. 100 per minute, and find out the number of particles scattered at 90 degree. n1 by n2 কি হবে? sin to the power 4 theta 2 by 2 sin to the power 4 theta 1 by 2 হবে। তো n1 n2 জায়গায় তো n1 তোকে দেওয়া আছে, n2 তোকে বের করতে হবে, থিটা গুলো তোকে সব দেওয়া আছে, ভ্যালু পুট করবি, অ্যান্সার পেয়ে যাবি। বুঝে গেছিস? টোয়েন্টি-ফাইভ আসছে। হ্যাঁ, নেক্সট দেখ ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এস্টিমেশন অফ নিউক্লিয়ার সাইজ। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এস্টিমেশন অফ নিউক্লিয়ার সাইজ। দেখ এটাতে কি হচ্ছে যে কতটা ম্যাক্সিমাম আসবে সেটা আমি ফাইন্ড আউট করতে পারবো। তো কোনো একটা ধর ইলেকট্রন, কোনো একটা ইলেকট্রন বলছি, কোনো একটা আলফা পার্টিকেল আছে, আলফা পার্টিকেল এদিক দিয়ে আসবে, এটা একটা নিউক্লিয়াস। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, হ্যাঁ জয়েন করে সেই এস্টিমেশন অফ সাইজ বলবি? ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এস্টিমেশন অফ নিউক্লিয়ার সাইজ। নিউক্লিয়ার সাইজ একটা আলফা পার্টিকেল যেটা একদম ধরে নে 90 ডিগ্রিতে ছোড়া হলো, সেটা এখানে যদি 90 বলি, ওয়ান এই এর সাথে কোন অ্যাঙ্গেল না, একদম ডাইরেক্টলি ছোড়া হলো। ডাইরেক্টলি ছোড়া হলে এটা কোথায় যাবে? এদিকে গিয়ে আবার এদিকে রিবাউন্ড করবে। ধরে নে এত দূর পর্যন্ত যাচ্ছে, ধরে নে এতটা পর্যন্ত যাচ্ছে। তাহলে এতটা পর্যন্ত যদি যাই, তার মানে আমি কি বলবো যে নিউক্লিয়াস যেখানে সেইখান পর্যন্ত বা তার থেকে জাস্ট একটু স্লাইডলি আগে পর্যন্ত গিয়ে জিনিসটা কি হয়ে যাবে? রিবাউন্ড হয়ে যাবে, তাই তো?
তাহলে এইখানে এর মধ্যে কি এনার্জি আছে, হাফ এমবি স্কয়ার দিয়ে আমি পাঠাচ্ছি, ও যখন যাচ্ছে এর মধ্যে আস্তে আস্তে কাইনেটিক এনার্জি কমছে, পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি, দুটো চার্জ পার্টিকেল তাহলে কে কিউ ওয়ান কিউ টু বাই আর, আর স্কয়ার না আর, কে কিউ ওয়ান কিউ টু বাই আর, কে এর জায়গায় কে বসবে, কিউ জায়গায় আর এটা কিউ বসলো, এটা কিউ, আর আমি যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে কিউ নট, মানে আলফা পার্টিকেল চার্জটাকে আমি কিউ নট হচ্ছে, কিউ নট সমান হয় 2e আর কিউ সমান হয় জেডি। জেডি কেন, একটা নিউক্লিয়াসে কতগুলো পজিটিভ চার্জ থাকে, তার অ্যাটমিক নাম্বার ইনটু নাম্বার অফ ইলেকট্রনস, তাই তো, বা নাম্বার অফ প্রোটনস বলতে পারিস, ঠিক আছে। তাহলে কে ইনটু কিউ নট ইনটু কিউ বাই কি লিখবি আর, দুটোকে দিয়ে ইকুয়েট করে দে, যেমন বসাতে বললাম বসিয়ে দে, তুই সেখানে এস্টিমেশন অফ নিউক্লিয়াস পেয়ে যাবি, ঠিক আছে। হাফ এম স্কয়ার ইজ ইকুয়াল টু কে কিউ নট কিউ বাই আর, সেখান থেকে বার করতে কি হবে? বার করতে হবে আর। এবারে ইম্প্যাক্ট প্যারামিটার এন্ড অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, ইম্প্যাক্ট প্যারামিটার এন্ড অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং। ঠিক আছে, ইম্প্যাক্ট প্যারামিটারটা কি জিনিস, ইম্প্যাক্ট প্যারামিটার মানে যে তুই কতটা অ্যাঙ্গেল অফ ইম্প্যাক্ট করছিস, কতটা ডিস্টেন্সে। তুই ধরে নে, আচ্ছা এটা লিখে নিয়েছিস, নিউক্লিয়াস সাইজ, এস্টিমেশন, আমি আসছি এখানে ভিডিওতে, এখানে বলবো পজ করতে হবে, স্ক্রিনটা এবার ট্যাপ কর, আচ্ছা ঠিক আছে। like impact parameter, ইম্প্যাক্ট প্যারামিটারটা কি ব্যাপার না, ধর এটা নিউক্লিয়াস, তুই কোন একটা এটা সেন্টার, তুই সামথিং একটা অ্যাঙ্গেলেতে এভাবে শুনি, ঠিক আছে। তাহলে এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার, আর অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং হচ্ছে থিটাটা, বুঝলি কোন ডিসটেন্সটা, একদম সেন্টার না, জাস্ট একটু যে স্লাইডলি ডিফ্লেকশন হচ্ছে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। আচ্ছা তাহলে নেক্সট এক্সাম হবে কবে বলে দিচ্ছি আমি, এক সেকেন্ড, সেই ইম্প্যাক্ট প্যারামিটার আর বলছি এক সেকেন্ড। তো নেক্সট এক্সাম 22 তারিখ, 22 অক্টোবর, ওই সেম টপিক ইএমআই আর ইএ, ঠিক করে দিস একটু। 22 অক্টোবর ইএমআই রোটেশন, সেম টপিক, একটু ঠিক করে দিস। তারপরেরটা নেবো থান, তারপরে এক্সামটা নেবো এই থার্মাল শেষ করে দিতে পারি, তাহলে থার্মালটা নিয়ে নেবো, আর তার সাথে এসিটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। থার্মাল শেষ করে দেবো আশা করছি। হ্যাঁ এটাকে বলবো ইম্প্যাক্ট প্যারামিটার, ঠিক আছে। ইম্প্যাক্ট প্যারামিটার মানে হচ্ছে যে ভেলোসিটি ভেক্টরের ডিরেকশন আর নিউক্লিয়াসের সেন্টার, তার মধ্যে যেটা ডিসটেন্স, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার।
পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ভেলোসিটি ভেক্টর অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং হচ্ছে যে ইনিশিয়ালের সাথে কতটা অ্যাঙ্গেলে বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, ঠিক আছে। ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভেলোসিটি ভেক্টর অ্যান্ড দ্য লাইন হুইচ ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। না এইসব লিখিস না, আসে না, করে আসবে না, ফর্মুলাগুলো একটু দেখে রাখতে পারিস, ফর্মুলারও প্রুফ আসে না, ঠিক আছে। cot theta by 2 is equal to 2b by r naught, প্রুফ দরকার নেই। এদের মধ্যে রিলেশনটা 2b জানিস, r naught তো তুই অলরেডি পেয়েছিস, কোথায় পেয়েছিস, এর আগেই পেলি, তাই ঠিক আছে। আর বা r naught একটু আগে পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তো রাদারফোর্ড কি বললো একটু এগুলো কনক্লুশন গুলো একটু শুনে নিস একবার। আচ্ছা, তার সাথে আর নট যে ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এক্স্যাক্টলি। দেখ, নাম্বার অফ পার্টিকেলের সাথে থিটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, তো তাহলে n থিটার সাথে থিটা যদি গ্রাফ দেখিস, গ্রাফটা এরকম হবে। রাদারফোর্ডের একটু কনক্লুশন গুলো একটু শুনে নিস। A few alpha particle about 1 in 8000 get deflected through 90 degree or more, মানে 90 ডিগ্রি বা তার থেকে ডিফ্লেকশন হবে মাত্র 8000টার মধ্যে একটা পার্টিকেলের, ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে যে 1 in a million particle rebounded from the gold foil nearly 180 degree, 10 লাখ হয়তো একটা পার্টিকেল যেটা 180 ডিগ্রি ফিরে আসছে। গোল্ড ফয়েলের মধ্যে পুরো অ্যাটম আছে, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তো যেটা একদম নিউক্লিয়াসের মাঝখান দিয়ে যাচ্ছে সেটাই ফিরে আসছে। বাকি যেগুলো সাইড দিয়ে যাচ্ছে সেগুলো হয় 90 ডিগ্রিতে রিফ্লেকশন হচ্ছে, না হলে তার থেকে বেশিতে হচ্ছে, 90 ডিগ্রিতে হচ্ছে বা তার থেকে কম বা বেশিতে হচ্ছে, ঠিক আছে। যেটা একদম সেন্টার দিয়ে যাবে, যদি এটা সেন্টার দিয়ে যেত, একদম সেন্টার দিয়ে যেত, তখন বিটা 0 হতো, বি 0 হলে কি হয়ে যাবে, টোটালটাও কত হয়ে যাবে, 0 হতো, বুঝতে পারলি, ঠিক আছে। নেক্সট আসছে নিউক্লিয়াস সাইজ তো বললাম। আচ্ছা, এবারে বলেছি যে রাদারফোর্ডের কিছু কনক্লুশন হচ্ছে the whole of the positive charge concentrated at a single point which is called nucleus, যেটা তোরা পড়েছিস আগে। the nucleus is surrounded by electrons and in a neutral atom there is no charge, the number of the positive charge equal to the amount of negative charge, neutral atom। আর কি, নিউক্লিয়ার ডায়ামিটারের অর্ডার হচ্ছে ফার্মিতে বলি, মানে 10 to the power -15 মিটার, রাদারফোর্ড 10 to the power -14 বা 15 বলেছিল। আর হচ্ছে যে দেয়ার ইজ an empty space within the atom, that's why alpha particles get in undeflected, বুঝা গেল? মানে মোটামুটি একটা অ্যাটমিক স্ট্রাকচারের উপর একটা ধারণা, একটা আইডিয়া দিয়ে দিয়েছিল, ঠিক আছে। The electrons in an atom are stationary, those would fall into the nucleus due to electrostatic force of attraction, so the electrons is revolving around the atom, না যদি রিভলভিং হতো, রিভলভিং হচ্ছে বলে বাইরে দিয়ে একটা এমভি স্কয়ার বাইরে কাজ করে, সেই জন্যই পড়ে যাচ্ছে না। নাহলে আগের যে মডেলগুলো ছিল সেই মডেলগুলো অনুযায়ী ইলেকট্রন অ্যাটমের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কি করা উচিত, পড়ে যাওয়া উচিত, তাই তো, ঠিক আছে। রাদারফোর্ড এইগুলো বলেছিল, এনার্জি রিলেটেড কোনো কিছু আইডিয়া দেয়নি, ওটা দিয়েছিল বোর, ওটাও পড়বো, আজকেই পড়বো, ঠিক আছে। ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল, তো রাদারফোর্ড মডেল বলেছিল যে যদি একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে পড়ে যায় তাহলে সে কন্টিনিউয়াস স্পেকট্রাম জেনারেট করবে, ঠিক আছে। বাট এটা তো হয় না, কন্টিনিউয়াস স্পেকট্রাম জেনারেট করে না। একটা ইলেকট্রন একটা অরবিট থেকে অন্য একটা অরবিটে গেলে পার্টিকুলার একটা ওয়েভলেন্থ স্পেকট্রাম জেনারেট করে, পার্টিকুলার ওয়েভলেন্থ মানে পার্টিকুলার একটা পার্টিকুলার এনার্জি রিলিজ করে। মানে 2 নম্বর অরবিট থেকে 3 নম্বরে এলে বা 3 থেকে 2-তে গেলে, 2 থেকে যদি 3-তে যাই তাহলে এনার্জি অ্যাবজর্ব করবে, আর 3 থেকে 2-তে গেলে এনার্জি পার্টিকুলার একটা এনার্জি রিলিজ করবে, ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে। আর কি বোর মডেল অফ হাইড্রোজেন, বোর নিজের মডেলটাকে ডিফাইন করার জন্য মোট 3টে পস্টুলেট বলেছিল, যেগুলো হয়তো পরে দেখা গিয়েছে যে সেই পস্টুলেটগুলো ঠিক। পস্টুলেট নাম্বার 1,
যে all the electrons are revolving around the nucleus as like the solar system, ঠিক আছে। তো নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস এটা জেডি, এর চারদিকে ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন যদি ঘোরে এর এইদিকে একটা ভেলোসিটি আছে, যদি ভেলোসিটি থাকে তাহলে 1/4πε0 জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার সমান এমভি স্কোয়ার বাই আর। এখান থেকে তোকে কিটা বের করতে হবে, ভিটা বের করতে হবে। ঠিক আছে, ভি বের করতে পারি সেখান থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পস্টুলেট নাম্বার 2, অ্যাঙ্গুলার মোমেন্টাম রিমেন কনজার্ভ, mvr is equal to nh by 2 pi, এখানে n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। থার্ড পস্টুলেট, এনার্জি ডিফারেন্স ডেল্টা ই is equal to hf মানে hc by lambda। ডেল্টা ই হচ্ছে এনার্জি গ্যাপ বিটুইন এনি টু অরবিট, বুঝে গেছিস? এবার হেডিং দ্য রেডিয়াস অফ দ্য অরবিট, রেডিয়াস অফ দ্য অরবিট এই ফার্স্ট ইকুয়েশনটা থেকে বের করে নে, দুদিকে কাটাকাটি করে আর কি আসছে এখানে, ঠিক আছে। নাহলে এখান থেকে দেখ mv স্কয়ার বাই আর ঠিক আছে। আর সেকেন্ড ইকুয়েশন থেকে mvr is equal to nh by 2 pi, তুই ভিটা পেয়ে যাচ্ছিস, ভিটাকে ওখানে গিয়ে পুট করে দে, ভিটাকে ওখানে নিয়ে গিয়ে পুট করে দে। আর আসছে, যদি ভিটাকে পুট করি তখন আর আসবে n স্কয়ার h স্কয়ার ইপসাইলন নট বাই পাই এম স্কয়ার জেড। এই পুরোটা মনে রাখার কোনো দরকার নেই, আমরা মনে রাখি না, ঠিক আছে, না একদমই দরকার নেই। 0.53 এটা মনে রাখতে হবে, n স্কয়ার বাই জেড। আর আটটা কার সাথে ভ্যারি করছে সেটা মনে রাখতে হবে, আটটা n স্কয়ারের সাথে ভ্যারি করে, ইনভার্সলি জেড এর সাথে ভ্যারি করে। বাস এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আর এন রেডিয়াস অফ এনি অরবিট প্রপোর্শনাল টু n স্কয়ার বাই জেড। ঠিক আছে, নেক্সট হবে ভেলোসিটি অফ ইলেকট্রন ইন nth অরবিট, ভেলোসিটি অফ ইলেকট্রন ইন nth অরবিট। ঠিক আছে, ভেলোসিটি মানে তুই দেখলি একটু আগে nh বাই 2 পাই mr, তাই তো? এই এখানে লিখে দিলাম nh বাই 2 পাই mr, এখানেই লিখে দিলাম, এখানে হয়ে যাবে। nh তুই জানিস, 2 পাই ও জানিস, m ও জানিস, আর এর জায়গায় আর এর ভ্যালুটা পুট করে দিবি, এই ভ্যালুটা আর এর ভ্যালুটা এখানে আসবে, ঠিক আছে, তাহলে তুই ভেলোসিটি পেয়ে যাবি। এসে কিছু জেড স্কোয়ার বাই 2 ইপসাইলন নট এনএইচ আসবে, হ্যাঁ, জেড স্কোয়ার বাই 2 ইপসাইলন নট এনএইচ, এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। জেড স্কোয়ার বাই
টু ইপসাইলন নট এনএইচ। মনে রাখার দরকার নেই এগুলো যে বিশাল কিছু। তাহলে v ইকুয়াল টু z স্কয়ার বাই 2 ইপসাইলন nh ডান। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হলো যে এইখান থেকে যদি নিচে একটা c মাল্টিপ্লাই করে উপরে কি আছে c আছে, তাহলে v ইকুয়াল টু তুই পাবি কি cz কে তুই আলাদা লিখ, বাকিটাকে আলাদা লিখ, cz বাই n কে আলাদা লিখ, বাকিটাকে তুই আলাদা লিখ। বাকিটাকে মানে কি আসছে সেখানে, সেখানে একটা ই স্কয়ার আসছে আর 2 ইপসাইলন নট hc এরকম একটা কিছু আছে, তাই তো 2 ইপসাইলন নট hc। ঠিক আছে, এটাকে লিখ আলফা, এই টোটাল কনস্ট্যান্টটাকে লিখ আলফা। আলফার ভ্যালু হয় 1/137। ঠিক আছে, সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বলি এটাকে আমরা, সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। এর আলফার ভ্যালু কেন বলতে ই এর ভ্যালু তুই জানিস, 2 জানিস, ইপসাইলন নট এর ভ্যালু জানিস, 8 জানিস, c ও জানিস, সবগুলোই কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে 1/137, দিস ইজ কল্ড সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট অনলাইনে যারা আছে শুনতে পাচ্ছিস? হ্যাঁ, নামটা ভালো, সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে তুই জেড এর ভ্যালু যেমন পুট করবি, হাইড্রোজেনের জন্য যে z1 পুট করিস, বাকিগুলো দেখ জেড আর এন এর উপর ডিপেন্ড করছে। তাহলে ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করছে, সি ও স্পিড অফ লাইট, ভেলোসিটি প্রপোর্শনাল টু কি আসছে জেড বাই এন। নেক্সট লাইক অরবিটাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কার কার উপর ডিপেন্ড করবে আমি এখানে লিখে দিচ্ছি, f ইকুয়াল টু জানিস 2πr/v, জানিস তো? তাহলে r টা কার সাথে প্রপোর্শনাল বল, r প্রপোর্শনাল n²/z এর সাথে, আর ভেলোসিটি কার সাথে প্রপোর্শনাল z/n এর সাথে। তাহলে ফ্রিকোয়েন্সি কার সাথে প্রপোর্শনাল হবে n³/z² এর সাথে। বুঝে গেলি নিশ্চয়? না উল্টো লিখে দিলাম। আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সির আমি টাইম পিরিয়ড লিখে দিচ্ছি টি, এটা টি 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 হলে এবার এফটা এর উল্টো, টি সমান 2πr/vi, এফ সমান 2πr/vi। ঠিক আছে, টি সমান 2πr/vi, এফ সমান v/2πr হবে, তাই তো? বুঝে গেছিস আশা করি? এনার্জি অফ an electron in nth orbit। energy of electron in nth orbit, বুঝছো? nth orbit energy of electron কি হবে, mv² is equal to 1/4π q1 q2/r², জানিস তোরা? দেখ এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টপিক এখানের মধ্যে। mv²/r is equal to 1/4πε0 z²/r²। একটু আগে পড়েছিস তো, এখান থেকে আর গুলোকে কেটে দে, হাফ করে দে, তাহলে এখানে হাফ হবে। তাহলে কি আসছে 1/8πε0 z²/r², এটা আসছে কাইনেটিক এনার্জি। নরমাল যেটা অ্যাটমের জন্য এই গ্র্যাভিটেশনে পড়েছিলাম না, অনেকটা ওরকমই পাবি। পোটেনশিয়াল ফর্মুলা কি, 1/- হবে, কেন একটা ইলেকট্রন একটা পজিটিভ চার্জ, 1/4πε0 z²/r, কেন 1/4πε0 q1 q2/r, q1 টা z আর q2 টা হচ্ছে e, অবশ্যই এখানে এটা কি থাকবে, মাইনাস থাকবে। ঠিক আছে, টোটাল এনার্জি তুই দুটোকে অ্যাড করে দে, টি দুটোকে যদি অ্যাড করিস
দেখ এইটা ডবল হচ্ছে নিশ্চয়ই, দুটোকে অ্যাড করলে তুই সিম্পলি পাবি মাইনাসই পাবি একটা, জেড স্কোয়ার বাই 2r পাবি। ঠিক আছে, বুঝতে পারলি? গ্র্যাভিটেশনে যেমন মাইনাস জিএম বাই আর মাইনাস জিএম বাই 2r, টোটাল এনার্জিটা মাইনাস জিএম বাই 2r পাস, এখানেও সেম জিনিসই আসবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হলো, নেক্সট আসছে আস্তে আস্তে পুরো পড়ানোটাই অনলাইনে শিখতে পারবো ভাবছি। আর সামনের বছরটা পড়াবো, তারপর বছর পিওরলি অনলাইনে ভিডিও লেকচার দেবো, অনলাইনে পড়াবো। একটা বছর একটু স্ট্রাগল করতে হবে, 50,000 সাবস্ক্রাইবারের কাছাকাছি যদি চলে যায় আর কোনো কিছু স্ট্রাগল নেই, মজাই মজা। অনলাইনে বড় টেনশন, বড় নট অনলি টেনশন, বড় চাপ। ঠিক আছে, তাহলে কি দেখলাম? টোটাল এনার্জিটা 1/4 কোএফিসিয়েন্ট জেড স্কয়ার বাই 2r আসছে। এটা গ্র্যাভিটেশনের মধ্যে মাইনাস জিএম বাই আর মাইনাস জিএম বাই 2r এরকমই। তুই আর এর ভ্যালু পুট করতে পারবি নিশ্চয়ই, আর এর ভ্যালু তুই পুট করে দে, তাহলে তুই টোটাল এনার্জি কোনো একটা জায়গায় পেয়ে যাবি। আর এর ভ্যালু তুই কোনো একটা জায়গায় পুট করে দে, ই কত আসছে? জেড স্কোয়ার বাই 8 পাই ইপসিলন নট আর। তো তুই আর এর ভ্যালু অলরেডি জানিস, ফার্স্ট ইকুয়েশন একদম প্রথমে পেয়েছিস। এটা যদি পুট করিস আলটিমেটলি যেটা আসছে সেটা হলো যে, পুরো বড় ইকুয়েশনটা লিখছি তারপর আমি ছোটটা লিখে দেবো, এটা কোনো দরকার নেই। এই পুরোটা আসবে, আর এই যেটা ভ্যালু সেটা যদি পুট করি, এটা মনে রাখার দরকার নেই, মনে রাখতে হবে এটা মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা কিন্তু টোটাল এনার্জি। যদি কাইনেটিক বলে, কাইনেটিক আর টোটাল দুটোই সেম দেখে নেয়, জাস্ট নেগেটিভ সাইনের একটা আলাদা ইয়ে আছে, তাহলে সেখানে হয়ে যাবে 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আর পোটেনশিয়াল বলে ডবল হয়ে যাবে, মাইনাস 27.2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছিস? তাহলে সেল ওয়াইজ আমি যদি এনার্জি দেখি, n is equal to 1, মানে কে সেলের জন্য যদি বলি, হ্যাঁ পোটেনশিয়ালটা ডবল হচ্ছে, তো ডবল হচ্ছে না, ওটা 4 হচ্ছে, এটা 8। ঠিক আছে, যদি আমি টোটাল এনার্জি দেখি n is equal to 1, কে সেল e is equal to minus 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তুই জেড এর জায়গায় 1 বসা, ফর হাইড্রোজেন অ্যাটম এন এর জায়গায় 1 বসা, মাইনাস 13.65। n is equal to যদি 2 করিস, কে এর পরে আসছে l সেল, কে l, n is equal to 3 হলে m সেল, তাহলে e এর জায়গায় কত আসবে? মাইনাস 13.6 এর পরে মাইনাস 3.4, e3, e1, e2, e3 কত আসবে? মাইনাস 1.51। সিম্পল, সবগুলোই আসবে ইভি তে, যা কিছু আমি এখানে লিখেছি এটা ইভি তে, ইলেকট্রন ভোল্ট, এগুলো সব ইভি তে আসবে। তো তুই দেখছিস যে যত উপরের দিকে আছে তত এনার্জি গ্যাপটা কি হচ্ছে? কমতে থাকছে। তার মানে তুই যদি এদের একটা এনার্জি ব্যান্ড ড্র করিস, এনার্জি ব্যান্ডে তুই n is equal to 1 টাকে একদম নিচেতে পাবি, n is equal to 1, n is equal to 1 এ যদি এখানে এনার্জি ব্যান্ড হচ্ছে, n is equal to 2 তে অনেকটা উপরে হবে, কারণ কি গ্যাপটা অনেক বেশি। 2 থেকে 3 গ্যাপটা অনেকটাই কম, 3 থেকে 4 এর গ্যাপটা আরেকটু কম হবে। ঠিক আছে, এরকম করে 5 এর গ্যাপটা আরেকটু কমতে থাকবে, আস্তে আস্তে এটা n is equal to ইনফাইনাইট, যেখানে এনার্জি, টোটাল এনার্জি কত হবে? 0, কেন কি তুই n এর জায়গায় ইনফাইনাইট বসিয়ে দে, n is equal to minus 13.6 z square by n square, n এর জায়গায় ইনফাইনাইট বসালে এটা হচ্ছে 0 আসবে। দিস ইজ লিমিটিং কেস। এগুলো তোরা পড়েছিস, আশা করি কেমিস্ট্রিতে পড়েছিস, ছিল এগুলো। অনেক আসিস অনলাইনে? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কে কে আছিস? অনেক, স্বর্ণেন্দু, অর্ঘদীপ আর সৃজন। হ্যাঁ হ্যাঁ। আর কি হয়েছিল?
হয়েছে? হ্যাঁ, নেক্সট লিখবি সবই তো বললাম, এনার্জি টেনার্জি সবই বলে দিয়েছি। আর like suppose potential energy between electron and proton. Suppose potential energy between electron and proton is given as U is equal to K log R. মানে এই চ্যাপ্টারটার কিন্তু এই যে তিনটে চ্যাপ্টার পড়াবো, চারটে চ্যাপ্টারের নোটস গুলো খুব ভালো করে রেডি রাখবি। হ্যাঁ, between electron and proton is U is equal to K log R. U is equal to K log R, where K log R, K log R. K is a constant. K is a constant. Calculate radius of nth Bohr orbit. And its energy level. যদি এরকম কোনো কোশ্চেন থাকে, F is equal to জানিস মাইনাস ডিউ বাই ডিআর, এটা তোরা পড়েছিস ওয়ার্ক এনার্জি পাওয়ারে। তুই ডিফারেন্সিয়েট করলে কি আসছে, মাইনাস কে লগ আর ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1 বাই আর। মাইনাস আসছে অ্যাট্রাক্টিং ফোর্সের জন্য, ঠিক আছে? তো এই ফোর্সটাকে কে নালিফাই করবে এমভি স্কয়ার বাই আর, তাই তো? এটা নিয়ে টানছে কোন একটা জেড এ কে টানছে, এটা নিয়ে ইলেকট্রন কে এটা নিয়ে টানছে নিজের দিকে। তাহলে F is equal to mv square by r হয় জানিস, mv square by r is equal to লিখবি k by r, k কাটছে, v is equal to কি আসছে, ভেলোসিটি পেয়ে যাবি যদি এখান থেকে বের করিস, ঠিক আছে? মাইনাস অ্যাট্রাক্ট, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, মাইনাস। তো কি জানতে চাইছে বললাম, রেডিয়াস জানতে চাইছে। আর একটা জানিস mvr is equal to nh by 2 pi। একটা কাজ কর, এটাকে m স্কয়ার করে দে, তাহলে তো সুবিধা হবে। m কে হলো তো, আর তুই জানিস কি mvr is equal to nh by 2 pi জানিস। এটাকে যদি তুই স্কয়ার করে দিস, তাহলে m স্কয়ার v স্কয়ার r স্কয়ার is equal to n স্কয়ার h স্কয়ার 4 pi স্কয়ার। m স্কয়ার v স্কয়ারের জায়গায় m কে আসবে, তাহলে r স্কয়ার is equal to n স্কয়ার h স্কয়ার 4 pi স্কয়ার m k। আর পেয়ে গেলাম, কাইনেটিক এনার্জিও পেয়ে যাবে আশা করি। ওইখান থেকে পেয়ে যাচ্ছি mv স্কয়ার যদি k হয়, তাহলে হাফ mv স্কয়ার কত হবে, টোটাল এনার্জি পেয়ে যাবি। ইউ আর কে পেয়ে গেছিস তুই, এটা কেই তো, ইউ তুই অলরেডি পেয়েছিস, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল প্লাস কারেন্ট। হ্যাঁ, ইউতে কি আবার লগ আর তো রেডিয়াসটা বসাতে হবে, রেডিয়াস বসিয়ে দিবি, ঠিক আছে? বুঝে গেছিস, প্রসেস বুঝে গেছিস কি করতে হবে, বাস। টোটাল এনার্জি দিয়ে কে প্লাস পি কর দে, পিটা উপরে দেওয়া আছে, পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবি। হাইড্রোজেন অ্যাটম হলে জেড এর ভ্যালু 1 হয়ে যাবে, হাইড্রোজেন লাইক হলে জেড এর ভ্যালু যেমন হাইড্রোজেন লাইক অ্যাটম মানে কি লিথিয়াম, হাইড্রোজেন লাইক অ্যাটম গুলো কি কি একটু বলে দিই। হাইড্রোজেন লাইক অ্যাটম তো H প্লাস যেমন হলো He2 প্লাস, H হাইড্রোজেন লাইক অ্যাটম, হাইড্রোজেন হিলিয়াম না,
হিলিয়াম কত, একটা বের করলে তবে হাইড্রোজেন নাম্বার হচ্ছে হিলিয়াম প্লাস লিথিয়াম 2 প্লাস এরকম, ঠিক আছে। মানে জাস্ট একটা করে প্রোটন থাকবে, একটা করে প্রোটন, একটা করে ইলেকট্রন থাকবে, প্রোটন তো না ইলেকট্রন থাকবে, ঠিক আছে। নেক্সট আচ্ছা, তোদেরকে এখান থেকে একটা কনস্ট্যান্ট বলা হয়, এই যে এম ই স্কোয়ার বাই 8 এইচ স্কোয়ার ইপসাইলন নট স্কোয়ার, ঠিক আছে, এইটার ভ্যালুটা একটু লিখে নে। আর একটা জিনিস একটু দাঁড়াও, এইচ সি বাই ল্যামডা এনার্জি, এইচ সি বাই ল্যামডা যদি মাল্টিপ্লাই করি কি আসছে, তাহলে তুই এটার সাথে নিচেতে একটা সিএইচ উপরে একটা সিএইচ মাল্টিপ্লাই করতে পারিস তো, হ্যাঁ, সিএইচ যদি নিচেতে মাল্টিপ্লাই করিস, সিটা সি আসবে, এইচটা কি হয়ে যাবে, এইচ কিউ হয়ে যাবে, বুঝতে পারছিস কি বলছি। এই টোটালটা তাহলে আলটিমেটলি কি আসবে, আর সি এইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানে সিটা তো কনস্ট্যান্ট স্পিড অফ লাইট, এইচটাও তুই জানিস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাই তো। তাহলে আরটা কি, আরটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, আর এর ভ্যালুটা লিখে নে, আর এর ভ্যালুটা একটু লিখে নে, r is equal to 1.0097 into 10 to the power 7, r is equal to 1.097 বা 1.1 ও ধরতে পারিস into 10 to the power 7 per meter, ঠিক আছে। Ionization energy and ionization potential. Ionization energy and ionization potential. Like ionization energy is the energy of a hydrogen atom, corresponds to infinite separation between electron and nucleus. Corresponds to infinite separation of between electron and nucleus. মানে কি, একটা ইলেকট্রন আর একটা যদি নিউক্লিয়াস থাকে, তাদের মধ্যে এনার্জি কত হয়, -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো। ইনফাইনাইট সেপারেশন মানে এন এর ভ্যালু কত হয়ে যাবে, ইনফাইনাইট, তাহলে ই ইনফাইনাইট কত হবে, 0। তাহলে আইনাস এনার্জি মানে কত, তোকে যদি ওকে 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার দিয়ে দিস, তাহলে এনার্জি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, বুঝে গেলি, ওটা হচ্ছে আইনাস এনার্জি, বুঝলো না। তোকে যদি হাইড্রোজেন অ্যাটমে আইনাস এনার্জি জিজ্ঞেস করে, তুই কি লিখবি, 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, আর তুই জেড আর এন, জেড ওয়ান হয়, এনটা তুই যদি তোকে কোন অরবিট থেকে হচ্ছে সেরকম পুট করবি, ঠিক আছে। বা মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু মুভ অ্যান ইলেকট্রন ফ্রম গ্রাউন্ড স্টেট টু এন ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। আর আয়নাইজেশন পোটেনশিয়াল কি তোরা জানিস, এনার্জি কিউ ইন্টু ভি সমান কি, এনার্জি জানিস তো, চার্জ ইন্টু পোটেনশিয়াল সমান এনার্জি, তাহলে কি চার্জ দিয়ে ডিভাইড করে দে, এটা যদি আয়নাইজেশন এনার্জি বলিস, ই আয়নাইজেশন, তাহলে ভি আয়নাইজেশন কি হবে, ই আয়নাইজেশন কে তুই চার্জ মানে ই দিয়ে ডিভাইড করে দিতি, যেটা পাবি সেটা হচ্ছে অ্যান্সার। এটা ইউনিট ইলেকট্রন ভোল্ট হয়, এটা ইউনিট ভোল্ট হয়,
ঠিক আছে, এবার লিখি এক্সাইটেশন এনার্জি। এক্সাইটেশন এনার্জি মানে কোন এটা যেমন ইনফাইনাইটে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু ওটা ইনফাইনাইটে না, একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে নিয়ে যাবো। আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন পোটেনশিয়াল আমি যে অরবিটে আছে সেখান থেকে ইনফাইনাইটে নিয়ে যাচ্ছি, কিন্তু এক্সাইটেশনে একটা থেকে অন্যটাতে নিয়ে যাবো। আমি ফর এক্সাম্পল বললাম হাইড্রোজেনের জন্য, ধরেন হাইড্রোজেনের জন্য যদি আমি z = 1 বসাই, z তো 1, n এর ভ্যালু ধর 1 বসালাম হাইড্রোজেনের জন্য, n এর ভ্যালু যদি 1 বসালাম, তাহলে E1 টা তোর কত আছে -13.6, E2 টা কত হবে -3.4, যেটা আমি অলরেডি আগে লিখেছিলাম। তাহলে 1 থেকে 2 তে তোকে এক্সাইটেড করতে হলে কত এনার্জি দিতে হবে, কত দিতে হচ্ছে, মাইনাস করলে কত পাচ্ছিস তুই 10.2। তাহলে এইটা হচ্ছে তোর আয়নাইজেশন সরি এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন এনার্জি। বুঝতে পারলি কি বললাম? আর এক্সাইটেশন পোটেনশিয়াল কি, এত ইভি, এটাকে আবার ই দিয়ে ডিভাইড করে দিবি, যেটা হবে সেটা এক্সাইটেশন পোটেনশিয়াল, মানে ভি এক্সাইটেশন ইজ ইকুয়াল টু, এটা যদি ই এক্সাইটেশন বলি, এটা বাই ইলেকট্রন করে দে, তাহলে পেয়ে যাবি। A numerical problem on excitation depends on two principles, একটা হচ্ছে COLM, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, একটা কনজারভেশন অফ এনার্জি। যা কিছু নিউমেরিক্যাল তোরা কোশ্চেন করবি সবকিছু দুটো প্রসেসে যাবে, একটা হচ্ছে COLM, একটা COE। বাস লেখার দরকার নেই, মনে রাখলেই হলো, লিখতে হবে। একটা কোশ্চেন লে বলি, লেখা আছে তো আগে যা যা বলেছি। Like in an hydrogen atom, in a transition, like in a transition from state n to, in a transition from state n to a state of excitation, if the excitation energy is 10.19 eV, then a hydrogen atom emits 4890 Armstrong photon. Hydrogen atom emits 4890 Armstrong photon. Determine the binding energy. 4890 হ্যাঁ, of initial state. Okay, ঠিক আছে। কতটা এনার্জিকে এমিট করেছে সেটা দেখে নে। E সমান hc/λ। তোকে দেওয়া আছে কি, ল্যামডা দেওয়া আছে। hc কত, 12400, তাহলে 12400/4890 কর, কত আসছে দেখ। কি বললাম কোশ্চেন, in a transition from state n to a state of excitation energy,
10.19 eV, a hydrogen atom emits 4890 Armstrong photon, তাই তো? কত আসছে এটা? AC বাই ল্যাম্ডা করলে 124004890 আসছে 2.54 আসছে, এটা আসছে 2.54। আচ্ছা, এনার্জি অফ এক্সাইটেশন কত বলেছে? 10.19 eV। লোয়ার মোস্ট অরবিট এনার্জি অফ এক্সাইটেশন কত? -13.6। লোয়ার মোস্ট অরবিটের এক্সাইটেশন এনার্জি কত পেলাম? -13.6, তাই তো? তাহলে এই অরবিটার কত বলেছে? 10.19। সেটা কি বলেছে? এনার্জি in a transition from state N to a state of excitation energy 10.19 eV। अच्छा अच्छा, আচ্ছা তাহলে কোন একটা অ্যাটমে যদি -13.6 থাকে তাকে যদি তুই 10.19 দিস, সে কোন এনার্জি লেভেলে পৌঁছায়? -13.6 প্লাস 10.19 করতে হবে। -13.6 এর সাথে 10.19 করলে সে কোন লেভেলে পৌঁছাচ্ছে? কত হচ্ছে? কত হচ্ছে? 3.41 এরকম কিছু একটা হবে। মানে কি হচ্ছে, তোর -13.6 গ্রাউন্ড এনার্জি, সেখান থেকে তুই এনার্জি দিলি, সামথিং দিলি, কোথায় পৌঁছাচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা কত আসছে জানো? 10.19 দিলে কত আসছে? মাইনাস এ লেভেলে পৌঁছানো। তারপরে আবার সে তখন সে কত এমিট করেছে? 4890 অ্যাংস্ট্রম এমিট করেছে। একটু মন দিয়ে শুনবি জিনিসটা। প্রথমে তো এনার্জি গ্রাউন্ড লেভেলে ছিল, সেখান থেকে তুই এনার্জি দিয়েছিস 10.19। তো কোথায় ট্রানজিশন হলো সেটা তুই দেখে নিলি, কোথায় হলো? 3.41 হলো। এবারে তুই ধরে নে যে যেখানে আছে সেখান থেকে ও আবার এমিট করছে কত? 4890 অ্যাংস্ট্রম এমিট করছে। তাহলে এমিট করলে কোনো একটা স্টেটে আসবে, তো সেই স্টেটটা কত তোকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আর ডেল্টা ই সমান কি জানিস? এইচসি বাই ল্যামডা। তো ডেল্টা ই সমান এইচসি বাই ল্যামডা যদি তুই কত পেয়েছিস? 2.54। ডেল্টা ই সমান এইচসি বাই ল্যামডা তুই কত পেয়েছিস? 2.54 পেয়েছিস। ডেল্টা ই মানে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 2.54। ই ইনিশিয়ালটা কত? এটা। তাহলে ই ফাইনাল কত আসছে? মাইনাস 3.41, এটা সমান আসছে 2.54। তাহলে ই ফাইনালটা কত আসছে? মাইনাস 0 পয়েন্ট কত আসছে? 87 আসছে। মানে 0.87 কোন এনার্জি লেভেল হচ্ছে? কত নম্বর এনার্জি লেভেল? প্রথমেরটায় -13.6, -3.4, -1.51, -0.86 বা 87, ঠিক আছে? কোনখান থেকে কোনখানে হচ্ছে ট্রানজিশনটা? এখান থেকে এখানে। এনার্জি লেভেলটা 4 নম্বর এনার্জি লেভেল, ট্রানজিশন হচ্ছে 2 থেকে 4 এ। আরো কিছু কোশ্চেন করলে তুই বুঝতে পারবি আরো বেটার। আর একটা কোশ্চেন বলছি, লাইক আগে এনার্জি লেভেল গুলো লিখে নে। লাইক এনার্জি লেভেল ফর অ্যান হাইড্রোজেন লাইক অ্যাটম ইজ, তোকে এরকম দিয়ে দিয়েছে, এদিকে -54.4,
minus 13.6 minus 6.04 minus 3.4 বুঝছি। আর তার উপরে আরেকটু উপরে গিয়ে ইনফিনিটিতে কত 0, এগুলো 1 2 3 4 1 n এর ভ্যালু 2 3 4 and infinite. Find out value of z. Determine first excitation potential. Excitation potential, excitation energy V তে হবে, potential just V তে হবে, ঠিক আছে। Determine its ionization potential. Like, can it absorb a photon of 42 eV? Can it absorb a photon of 56 eV? Calculate. Huh? Can it absorb a photon of 42 eV? তারপর লিখবি can it absorb a photon of 56 eV? বাস এগুলোই কর। Find out the value of z যদি বলে -13.6 z square by n square, এটা কত আসছে? zটা I think -54.4 আছে, যদি ফার্স্ট এরটাই ধরি তাহলে তুই z এর জায়গায় n এর জায়গায় 1 পুট কর, মানে 1 স্কয়ার মানে 1, এটা কাটাকাটি করলে কত আসছে 4 আসছে, z এর ভ্যালু আসছে 2, তাহলে এটা পেয়ে গেলাম z এর ভ্যালু 2 মানে কোন অ্যাটম? হিলিয়াম অ্যাটম হচ্ছে, তাই। নেক্সট কি আসছে? ডিটারমাইন দ্য ফার্স্ট এক্সাইটেশন পোটেনশিয়াল, মানে এখান থেকে তুই এই গ্যাপটা কত সেটাই বের করলে হয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট এটা, ঠিক আছে। তারপরে কি বলেছে? দ্য আয়নেশন, ডিটারমাইন দ্য আয়নেশন পোটেনশিয়াল, আয়নেশন পোটেনশিয়াল কত? এটা -15.4 আছে, মানে +54.4 ভি, ইভি না, আর ইভি হলে এনার্জি হয়ে যাবে। তারপর কত বলেছে যে +42 দিলে হচ্ছে কিনা, তাহলে -54.4 +42, এটা যদি সামহাউ -13.6 z এর ভ্যালু তুই পেয়ে গেছিস কত? 2 স্কয়ার বাই n স্কয়ার, এর সাথে ইকুয়েট করতে হবে। 7 কে যদি ক্রস করে যায় তাহলে যদি দেখিস, হ্যাঁ 7 কে ক্রস করে না 7 কে ক্রস কর, যদি দেখিস n এর ভ্যালু ইন্টিজার আসছে তাহলে হবে, আর যদি দেখিস ইন্টিজার আসছে না তাহলে হবে না। -54.4 +42 কত হচ্ছে? -12.4, তাই তো। এখানে তুই z এর ভ্যালু তুই 2 দিয়ে 4 পুট কর, n কোনোভাবে ইন্টিজার আসছে না, ঠিক আছে। nটাকে দুই দিকে নিয়ে যা, এটাকে নিয়ে আসছে না n ইন্টিজার। এর পরেরটা কত বলেছে? 56। তো এগুলো তো প্রত্যেকটা ভ্যালুই তো ধরুন ইয়ে করে নেওয়া হয়েছে, অনেক তো দশমিকের পর অনেকগুলো ইয়ে তো নেওয়া হয়নি, যে কারণে তো বলা যাচ্ছে না যে ইন্টিজার আসবে না আসবে না। -42 বলেছে, অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, কিন্তু এগুলো তো তাও জানি 54.4 থেকে 6.04 কত আসছে? 48 আসছে, তাই তো। আর 54 পয়েন্ট থেকে 13.6 করলে 54.4 থেকে 13.6 করলে কত আসছে? 40.8, আর আমাকে দিচ্ছে 42, তার মানে সেটা তো মাঝামাঝি কোনটাতে আসবে না। কারণ আমি বলছি যে এখান থেকে এখানে যদি যেতে হয় তাহলে আসছে 40.8, যেটা তুই পেয়েছিস, আর এখান থেকে এখানে যেতে হলে কত আসছে? 48 বা 47 সামথিং আসছে। তো 47 আর 40.08 এর মধ্যে 42 এক্সিস্ট করে। তো 42 যদি দিই, ও তো কোনো এনার্জি লেভেলে থাকতে পারছে না, এটাতে না হলে তাহলে ওটা কি করে পসিবল, ঠিক আছে।
নেক্সট কি বলেছে 56 সিবি, হ্যাঁ 56 সিবি হতে পারে, 56 সিবি হলো বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, অরবিটের বাইরে বেরিয়ে গেল, আর তারপরে ওখানে তো আর অরবিটের মধ্যে থাকলে কোয়ান্টাইজেশন ল ফলো হয়, তাহলে কি হচ্ছে ইলেকট্রন কামস আউট অফ অ্যান অ্যাটম আর দ্য এনার্জি ইজ নট কোয়ান্টাইজড, মানে 56 সিবি মানে 54.4 ও এখানে ধর বাইরে বেরোতে কাজে লাগবে, বাকিটা ওর এনার্জি থেকে যাবে ইলেকট্রন, মানে সামহাও একটা কাইনেটিক এনার্জি থাকবে। যদি ডুয়াল নেচার দিয়ে যদি রিলেট করিস 54.4 আসছে, 56 যদি দিস তাহলে কত পাচ্ছিস, 56 মাইনাস 54.4 কত আসছে 1.6, তাহলে 1.6 সিবি ওর কাইনেটিক এনার্জি হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এতটাই থাক, আমি কিছু কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি, একটু বাড়িতে করে নিস, ঠিক আছে। এরপর দিন ওয়েভলেন্থ অফ ফোটন ডি এক্সাইটেশন এগুলো করাবো, আর হ্যাঁ পড়িয়ে দেবো ভাবছি তোদেরকে, 3:30 থেকে 5টা পর্যন্ত ভাবছি পড়িয়ে দেবো। আগে মানে ভালো। হ্যাঁ আগে মানে সকালে না না সকালে না ওই 3:30 থেকে 3:30 থেকে ভাবছি করে দেবো, বিকেলটা করাবো, বেরোবি নি কি পরীক্ষা, আর একটা টপিক বাকি আছে, তাহলে অ্যাটম শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখছি সকালে তো ক্লাস থাকে পড়াবো, দেখছি আশা করছি পড়াবো, দেখি 3:30 থেকে 5টা পর্যন্ত না পড়ানোর কিছু নেই, ঠিক আছে, ঠিক আছে, বাই।